হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স সিলেন্স। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, ভালো করে পুজো এনজয় করেছো অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি সবাই সুস্থ আছো। ঠিক আছে, তো প্রিভিয়াস ক্লাসগুলোতে আমার সেপারেট 5টা আলাদা ভিডিও আছে ইউনিট 1-এর উপর, এসটিজিটি পিওর সায়েন্সের ইউনিট 1-এর উপর ফিজিক্স পার্ট থেকে। ঠিক আছে, আজকে আমরা ইউনিট 2 অর্থাৎ রেস্ট অ্যান্ড মোশন স্টার্ট করতে যাচ্ছি। ঠিক আছে, তো চলো শুরু করি। ইউনিট 2 কি? ইউনিট 2 হচ্ছে আমার রেস্ট অ্যান্ড মোশন, তাই তো? রেস্ট অ্যান্ড মোশন অর্থাৎ স্থিতি এবং গতি, স্থিতি এবং গতি। ঠিক আছে, ওকে। নাও হোয়াট ইজ রেস্ট? রেস্ট, কোনো একটা অবজেক্ট রেস্টে আছে, কথাটার মানে কি? কোনো অবজেক্ট রেস্টে আছে কথাটার মানে হচ্ছে টাইমের সঙ্গে সঙ্গে অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে বস্তুটার অবস্থান পরিবর্তন হবে না, টাইমের রেসপেক্টে অবজেক্টটার পজিশন চেঞ্জ হবে না। ঠিক আছে, দ্যাট মিন্স যখন কোনো বডি রেস্টে থাকে তখন তার টাইম ভেরিয়েশন, ঠিক আছে, টাইম ভেরিয়েশন অফ পজিশন, ঠিক আছে, কি হয়? জিরো হয়। টাইম ভেরিয়েশন অফ পজিশন জিরো হয়, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে তার অবজেক্ট চেঞ্জ হবে না। ধরো এটাকে যদি আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে দেখাতে চাই, এক্স এক্সিসে আমরা কী শো করলাম? ধরো টাইম। ওয়াই এক্সিসে কী শো করলাম? ধরো ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, বা ডিস্টেন্স যাই বলো। এটা হচ্ছে আমার অরিজিন। নাও এটা যদি এ বি যদি পার্টিকেলটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হয়, অর্থাৎ দেখো ওয়াই এক্সিসে আমি দেখাচ্ছি ডিসপ্লেসমেন্ট অর ডিস্টেন্স বলতে পারো, আর ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট কিন্তু সেম না এক্ষেত্রে আর কি। নাও টাইম আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, যদি এখান থেকে এখানে যাই আস্তে আস্তে টাইম বেড়ে যাচ্ছে, টাইম বেড়ে যাচ্ছে, টাইম বেড়ে যাচ্ছে, ওকে। কিন্তু পার্টিকেলটার বা অবজেক্টটার ডিসপ্লেসমেন্ট, কারণ ওয়াই অ্যাক্সিস বরাবর ডিসপ্লেসমেন্ট শো করা আছে, কোনো ভেরিয়েশন হচ্ছে না। দ্যাট মিন্স অবজেক্টটা কীরকম আছে? অবজেক্টটা অ্যাট রেস্ট। ক্লিয়ার? অবজেক্ট ইজ অ্যাট রেস্ট। নাও যদি অবজেক্টটা মোশনে থাকতো, অবজেক্ট যদি মোশনে থাকে তাহলে কি হবে? ডেফিনেটলি টাইমের সঙ্গে সঙ্গে তার টাইম ভেরিয়েশন অফ পজিশন কী হবে? জিরো হবে না, টাইমের সঙ্গে সঙ্গে সে তার পজিশন চেঞ্জ করবে, তাই তো? পজিশন শুড বি চেঞ্জড, শুড বি চেঞ্জড, মোস্ট ইম্পর্টেন্টলি উইথ রেসপেক্ট টু টাইম। ঠিক আছে, পজিশন শুড বি চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম, অর্থাৎ টাইমের সঙ্গে সঙ্গে তার পজিশনটা কী হবে? চেঞ্জ হবে। ক্লিয়ার? ওকে, এ হলো রেস্ট অ্যান্ড মোশন। এখন কথা হচ্ছে যখনই আমরা রেস্ট অ্যান্ড মোশন কথাটা বলি তখন একটা জিনিস অটোমেটিক্যালি সেটা চলে আসে, সেটা হচ্ছে রেফারেন্স ফ্রেম, বা যেটাকে আমরা বলি নির্দেশতন্ত্র। রেফারেন্স ফ্রেম বা নির্দেশতন্ত্র। এখন রেফারেন্স ফ্রেম কি? এনিথিং ক্যান বি রেফারেন্স ফ্রেম, যার সাপেক্ষে কোনো কিছুকে মেজার করা হয় সেই রেফারেন্স ফ্রেম। ফর এক্সাম্পল বললো যে এ স্টুডেন্টটা খুব ভালো, না যখনই বলে খুব ভালো সে ব্যাক অফ মাইন্ডে কাউকে না কাউকে রেফারেন্স ধরেই বলছে ভালো। যেমন ধরো এ স্টুডেন্টটা আউট অফ 100 সে 90 পেলো, মুড অফ, কেন? বলছে আমার পরীক্ষা ভালো হয়নি, আমি 10 মার্কস কম পেয়েছি। আবার সেম একটা স্টুডেন্ট ধরো ওর ক্লাসেরই 60 পেয়ে বলছে খুব ভালো হয়েছে পরীক্ষা, কারণ ওর রেসপেক্টে 60টা হচ্ছে ভালো, আর কারোর রেসপেক্টে 90টা ভালো নাও হতে পারে। দ্যাট মিন্স এই যে রেফারেন্স ফ্রেম সেটা হচ্ছে একটা যার সাপেক্ষে একটা স্ট্যান্ডার্ড আমার ফ্রেম, যার সাপেক্ষে কোনো কিছুকে আমরা মেজার করি। ঠিক আছে, ওকে। এখন রেস্ট আর মোশন তো বললাম, যার টাইম ভেরিয়েশন অফ পজিশন জিরো হবে সে রেস্ট, আর যার পজিশন চেঞ্জ হবে টাইমের রেসপেক্টে সে হচ্ছে আমার ইন মোশন। এখন কথা হচ্ছে তাহলে কি রেস্ট আর মোশন অ্যাবসলিউট? রেস্ট আর মোশন কি তাহলে অ্যাবসলিউট? লেটস চেক। আমরা চলো চেক করি যে রেস্ট আর মোশন অ্যাবসলিউট কি না। তাহলে তার জন্য আমার একটা এক্সাম্পল নিতে হবে, আমরা একটা এক্সাম্পলের রেসপেক্টে জিনিসটাকে চিন্তা করি। ধরো ধরো আমার এখানে একটা কার আছে, ধরো এখানে একটা আমার কার, এই কারের মধ্যে ধরো এটা একটা কার, ওকে।
ওকে, এই কারের মধ্যে পাশাপাশি দুইজন লোক বসে আছে। কে? দুইজন লোক এই গাড়ির মধ্যে আছে, পাশাপাশি সিটে বসে আছে। ধরো এটার গাড়ির মধ্যে এ একজন আছে আর বি একজন আছে, ঠিক আছে? তারা ইনসাইড দ্য কার, মানে গাড়ির মধ্যে বসে আছে। এটা বোঝানোর জন্য আমি বললাম যে তারা গাড়িতে বসে আছে। থার্ড, এখানে একজন অবজারভার আছে, ঠিক আছে? হি ইজ দ্য অবজারভার বা পর্যবেক্ষক। অবজারভার বা পর্যবেক্ষক এখানে একজন আছে। ওকে, সে ওভার টেলিফোন একজনের সঙ্গে কানেক্টেড, ওভার ফোন একজনের সঙ্গে কানেক্টেড, আর বি ওভার ফোন সেম লোকটার সঙ্গে কানেক্টেড, ঠিক আছে? ওকে, এখন যখন টাইম টি ইকুয়াল টু 0, অবজারভার এখানে আছে, গাড়িটা মনে করো এই পয়েন্টে আছে। তো টি টাইম 0-তে সে কি বলছে? অবজারভারকে কি বলছে? মানে অবজারভার তাকে রিপোর্ট করছে, বলছে এ কোথায় আছে? বলছে এ রেস্টে আছে। এখন এ রেস্টে আছে, ঠিক আছে? কে বলছে? অবজারভার বলছে। কাকে? তাকে, যে এ রেস্টে আছে। বিও বলছে হ্যাঁ সত্যি এও রেস্টে আছে। আফটার যখন টাইম স্টার্ট হলো, তখন গাড়িটা এই ডিরেকশনে মুভ করতে স্টার্ট করলো উইথ ভেলোসিটি ভি। ভাবো, গাড়িটা এই ডিরেকশনে মুভ করছে উইথ ভেলোসিটি ভি। এখন এই অবজারভার তাকে বলছে যে এখন কিন্তু এ আর রেস্টে নেই, সে কিন্তু এখন মুভ করছে। তখন সে রিপোর্ট করলো যে এ ইন মোশন আছে। কিন্তু বি বলছে যে না না, সে তো আগেও আমার সঙ্গে বসেছিল, এখনও সে আমার সঙ্গে বসেই আছে, সে কিন্তু মুভ করছে না, সে বসেই আছে একদম স্টিল। তাহলে বি এর রেসপেক্টে এ এখন হয়ে গেছে রেস্ট, বাট অবজারভারের রেসপেক্টে এ হয়ে গেছে কি? ইন মোশন। তাহলে বি বলছে এ রেস্টেই আছে আগের মতো, কিন্তু অবজারভার বলছে কি সে এখন মোশনে আছে। আরও মনে করো 10 মিনিট পর বি বলছে না না, সে তো কোথাও যায়নি, সে আগের সিটেই বসে আছে, একদম রেস্টেই আছে। কিন্তু অবজারভার বলছে না, সে আগের থেকে অনেক দূরে চলে গেছে, মানে সে এখন মোশনেই আছে। নাও প্রবলেমটা হচ্ছে অবজারভার ঠিক কথা বলছে নাকি বি ঠিক কথা বলছে? ইন্টারেস্টিংলি দুজনেই কারেক্ট কথা বলছে, ঠিক আছে? তার মানে একটা বডি কোনো একজনের রেসপেক্টে রেস্টে হতে পারে, অ্যাট দ্যাট সেম টাইম এই বডিটা আরেকজন অবজারভারের রেসপেক্টে সে মোশন হতে পারে। দ্যাট মিনস রেস্ট অ্যান্ড মোশন আর নট অ্যাবসলিউট। তাহলে কি? তাহলে আমরা বলতে পারি রেস্ট অ্যান্ড মোশন আর কীরকম হবে? রিলেটিভ, ঠিক আছে? রিলেটিভ, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। রেস্ট অ্যান্ড মোশন আর রিলেটিভ টার্মস, দে আর নট অ্যাবসলিউট টার্মস। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এক্ষেত্রে আরেকটা জিনিস আমাদেরকে একটু দেখতে হবে রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে। সেটা কি? এক্ষেত্রে আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে রেফারেন্স ফ্রেমকে, যেটা আমাদের নিউমেরিক্যালগুলো করতে আমার একটু কাজে লাগবে। যখন আমাকে রেফারেন্স ফ্রেম কনসিডার করতে বলবে, ঠিক আছে? নাও আমরা এক্ষেত্রে দুইটা রেফারেন্স ফ্রেম নিয়েই ডিল করব। একটা হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম, ইনার্শিয়াল ফ্রেম, ওকে? আরেকটা হচ্ছে নন ইনার্শিয়াল ফ্রেম, নন ইনার্শিয়াল ফ্রেম। ক্লিয়ার? একটা আমার ইনার্শিয়াল ফ্রেম আর একটা হচ্ছে আমার নন ইনার্শিয়াল ফ্রেম। বোঝা যাচ্ছে? নাও ইনার্শিয়াল ফ্রেম যেটা, ধরো এই হচ্ছে আমার একটা ফ্রেম ও, এটা হচ্ছে এক্স, ধরলাম এটা ওয়াই, এটা হচ্ছে আমার জেড। এই ফ্রেমটার নাম দিলাম আমি এস ফ্রেম, এস ফ্রেম, ঠিক আছে? আরেকটা ফ্রেম ধরো এটা আছে এক্স প্রাইম, এটা হচ্ছে আমার ওয়াই প্রাইম, এটা হচ্ছে আমার জেড প্রাইম। এই ফ্রেমটার নাম দিলাম এস প্রাইম ফ্রেম, ঠিক আছে? এটা হচ্ছে নাও এট টি ইকুয়ালস টু 0, যখন টাইম মাত্র স্টার্ট হয়েছে, দুটোটা ফ্রেম একটা আরেকটার উপর ও কোয়েনসাইড ছিল, ঠিক আছে? একটা আরেকটার উপর ওভারল্যাপ ছিল। অ্যাজ ইফ আমরা ভাবতে পারি ব্যাপারটা কীরকমভাবে, ধরো অ্যাট টাইম টিতে, টি ইকুয়াল টু 0-তে এটা হচ্ছে ফ্রেম এস, এটা হচ্ছে আমার ফ্রেম এস প্রাইম। অ্যাট টি ইকুয়াল টু 0 দুটোটা একটার উপর ওভারল্যাপ ছিল, ওকে? নাও যখন টাইম বাড়ছে, এস প্রাইম ফিক্সড আছে ও পয়েন্টে, আর এস প্রাইম ফ্রেমটা ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই ফ্রেমটা
ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে উইথ রেসপেক্ট টু দ্য ফ্রেম এস, ঠিক আছে। এরকম ফ্রেমকে আমরা বলবো ইনার্শিয়াল ফ্রেম, ঠিক আছে, ইনার্শিয়াল ফ্রেম। তার মানে এখান থেকেই বুঝতে পারছি যে ইনার্শিয়াল ফ্রেমে কোনো অ্যাক্সিলারেশন থাকবে কি, থাকবে না। দ্যাট মিন্স এই যে আমার ইনার্শিয়াল ফ্রেম হচ্ছে নন অ্যাক্সিলারেটেড, ঠিক আছে, ত্বরণ থাকবে না বা কোনো মন্দন থাকবে না, নন অ্যাক্সিলারেটেড ফ্রেম। তাহলে তোমাকে কোশ্চেন করতে পারে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ইনার্শিয়াল ফ্রেম, মানে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ অ্যাক্সিলারেটেড ফ্রেম। অপশান দিল ইনার্শিয়াল ফ্রেম, নন ইনার্শিয়াল ফ্রেম, বোথ এ এন্ড বি, নান অফ দ্য অ্যাবাভ। তাহলে অ্যাকর্ডিংলি তোমাকে চুজ করতে হবে। তাহলে নিউমারিক্যাল অ্যানালাইসিস স্টার্ট করার আগে আমরা বেসিক জিনিসগুলো একটু আরেকবার মনে করে নিচ্ছি চ্যাপ্টারের শুরুতে, ফার্স্ট ক্লাসটাতে। ওকে, এখন তাহলে নন ইনার্শিয়াল ফ্রেম কী হবে? নন ইনার্শিয়াল ফ্রেম হবে যেই ফ্রেমটা আমার অ্যাক্সিলারেটেড, অর্থাৎ যেই ফ্রেমে আমার অ্যাক্সিলারেটেড ফ্রেম, যেই ফ্রেমে আমার অ্যাক্সিলারেশন বা রিটার্ডেশন থাকবে, অর্থাৎ আমার ভেলোসিটিটা ইউনিফর্ম হবে না। ভেলোসিটি উইল নট বি ইউনিফর্ম, ঠিক আছে। এটা হচ্ছে আমার নন অ্যাক্সিলারেটেড ফ্রেম অফ রেফারেন্স, দ্যাট মিনস নন ইনার্শিয়াল ফ্রেম। ওকে, এখন আমরা আরও দুইটা জিনিস নিয়ে একটু স্টাডি করব। সেটা হচ্ছে একটা হচ্ছে আমার ডিস্টেন্স, আর একটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট, কারণ আমার যখন আমরা অঙ্ক করব তখন আমার এই জিনিসগুলো বারবার আসতে থাকবে, ঠিক আছে। ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট। তাহলে চলো দেখে নিই আমরা ব্যাপারটা কি। নাও আমরা ধরে নিই একজন লোক, একজন অবজারভার, এই লোকটা একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করলো। সে প্রথমে বি পয়েন্টে গেল, ডিস্টেন্স ভাবো 5 কিলোমিটার। এখান থেকে সে সি পয়েন্টে গেল, ডিস্টেন্স ভাবো 3 কিলোমিটার। এগুলো আমরা ধরে নিচ্ছি আর কি। এখান থেকে সে ডি পয়েন্টে আসলো, ডিস্টেন্স মনে করো 2 কিলোমিটার। ফাইনালি এখান থেকে সে এখানে আসলো, মনে করো ডিস্টেন্স 7 কিলোমিটার। এখানে আসলো এ বি সি ডি ই পয়েন্টে। আর এর থেকে এর যে ডিস্টেন্সটা এটা ধরো 2 কিলোমিটার ধরে নিলাম আর কি। ওকে, নাও তোমাকে যদি এখন বলে যে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট কত হবে, আমরা অলরেডি জানি ডিস্টেন্স মানে কি। ডিস্টেন্স মানে হচ্ছে টোটাল পাথ ট্রাভেলড, ক্লিয়ার? মোট অতিক্রান্ত দূরত্ব কতটুকু সে ডিস্টেন্স ট্রাভেল করলো। তাহলে এক্ষেত্রে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করলো? আমার এর থেকে বিতে গেল কত? 5 কিলোমিটার। বি থেকে সিতে গেল 3 কিলোমিটার। সি থেকে ডি 2 প্লাস ডি থেকে ই হলো এখানে 7 কিলোমিটার, ঠিক? তাহলে এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে 7 3 10 15 17 কিলোমিটার। এই হচ্ছে আমার কি ডিস্টেন্স। ওকে, নাও ডিস্টেন্স যে এই জিনিসটা হচ্ছে আমার একটা স্কেলার কোয়ান্টিটি। ডিস্টেন্স হচ্ছে আমার স্কেলার কোয়ান্টিটি। তাহলে ডেফিনেটলি এখানে আমার কি থাকছে না, ডিরেকশন প্রপার্টিটা এখানে থাকছে না। হ্যাঁ, সে আলাদা কথা যে শুধুমাত্র ডিরেকশন মানে স্কেলার মানেই যে ডিরেকশন থাকবে না এরকম কোনো কথা নেই। ডিরেকশন থাকতেও পারে, কিন্তু তাকে ভেক্টর এডিশনগুলো বা ভেক্টরের যে অ্যালজেব্রা সে লটাকে ফুলফিল করতে হবে। তো ইন জেনারেল ডিস্টেন্স আমার স্কেলার কোয়ান্টিটি এবং তার মধ্যে ডিরেকশন প্রপার্টিটা নেই। নাও ইন দ্য সেম কেস যদি আমাকে বলে যে তাহলে ডিসপ্লেসমেন্ট কত, ডিস্টেন্স তো পেয়ে গেলাম কত, 17 কিলোমিটার চলে আসলো। তো তোমাকে যদি বলে এখন ডিসপ্লেসমেন্ট কত, ডিসপ্লেসমেন্ট বের করবো কিভাবে? নাও হোয়াট ইজ ডিসপ্লেসমেন্ট? ডিসপ্লেসমেন্ট সবসময় আমরা কি বলি, দ্য শর্টেস্ট পাথ। তাহলে তার ইনিশিয়াল পয়েন্ট কোনটা? একদম স্টার্টিং পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট কোনটা? এ। আর ফাইনাল পয়েন্ট কোনটা? ফাইনাল পয়েন্ট হচ্ছে আমার ই, ঠিক আছে। নাও ডিসপ্লেসমেন্ট ইজ দ্য শর্টেস্ট পাথ। তাহলে ডিসপ্লেসমেন্টটা কি হচ্ছে? এই ডিসপ্লেসমেন্ট কি হচ্ছে? সেটা হচ্ছে আমার কি শর্টেস্ট পাথ। ওকে,
শর্টেস্ট পাথ বিটুইন কথাটা আমরা লিখব না। কেন লিখব না? শর্টেস্ট পাথ ফ্রম লিখব। অনেকে বলে শর্টেস্ট পাথ বিটুইন ইনিশিয়াল পয়েন্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট, বিটুইন বলবো না, শর্টেস্ট পাথ বলবো ফ্রম ইনিশিয়াল টু ফাইনাল পয়েন্ট। ঠিক আছে, ফ্রম ইনিশিয়াল টু ফাইনাল পয়েন্ট। এই কথাটা যখনই আমি বললাম ফ্রম ইনিশিয়াল টু ফাইনাল, দ্যাট মিন্স এক্ষেত্রে আমার ডিরেকশন প্রপার্টিটা ইনক্লুড হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে ডিসপ্লেসমেন্টের ডিরেকশন কোন দিকে হয়। সবসময় মনে রাখবে ডিসপ্লেসমেন্টের ডিরেকশন ইনিশিয়াল টু ফাইনাল পয়েন্টের দিকে হয়। এই হচ্ছে তার ডিরেকশন। তো ডেফিনেটলি তাহলে ডিসপ্লেসমেন্ট কী হবে? আমার একটা ভেক্টর কোয়ান্টিটি, একটা ভেক্টর কোয়ান্টিটি। ডিসপ্লেসমেন্ট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট কত? ডিসপ্লেসমেন্ট হবে AE। ঠিক আছে, নাও এক্ষেত্রে আমরা এখানে দেখিয়ে দিই ডিসপ্লেসমেন্ট কত? 2 কিলোমিটার। ঠিক আছে, 2 কিলোমিটার ফ্রম, লিখে দেবো ফ্রম A টু E। ঠিক আছে, তার মানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে 2 কিলোমিটার এ থেকে এর দিকে। তাহলে দিস ইজ দ্য ডিরেকশন অফ ডিসপ্লেসমেন্ট। ওকে, নাও ম্যাগনিটিউড অফ ডিসপ্লেসমেন্ট কত? তোমাকে যদি বলে যে মড ডিসপ্লেসমেন্ট কত, মড ডিসপ্লেসমেন্ট কত? মড ডিসপ্লেসমেন্ট সিম্পলি 2 কিলোমিটার। তখন আর ডিরেকশনটা আমার মেনশন করতে হবে না, বিকজ ম্যাগনিটিউড নিয়ে নিয়েছি। তার মানে ডিরেকশন প্রপার্টিটা আমি এক্ষেত্রে ইগনোর করতে পারি। সো ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট আমরা মোটামুটি একটা বুঝে গেলাম। যখন প্রবলেমগুলো প্র্যাকটিস করব তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওকে। নাও আমরা এবার যেটা দেখব সেটা হচ্ছে স্পিড আর ভেলোসিটি। ঠিক আছে, আমরা জানি অলরেডি, তোমরা এগুলো জানো, কিন্তু আরেকবার একটু রিভাইজ করে নেওয়া, যাতে যখন প্রবলেমগুলো স্টার্ট করব তখন অসুবিধা না হয়। ঠিক আছে, তাহলে এখন যেটা দেখব সেটা হচ্ছে স্পিড আর কি ভেলোসিটি। ওকে, স্পিড আর ভেলোসিটি। স্পিড, স্পিডের বাংলাতে আমরা স্পিডটাকে কি বলি? স্পিডের বাংলা হচ্ছে দ্রুতি, আর ভেলোসিটির বাংলা কি? গতিবেগ। ভেলোসিটি গতিবেগ। ঠিক আছে, ওকে। নাও ফর্মুলাটা দেখে নিই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। স্পিড ইকুয়াল টু হচ্ছে আমার ডিস্টেন্স বাই টাইম। স্পিড মানে ডিস্টেন্স বাই টাইম। ওকে, সো স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স আমার কি? স্কেলার কোয়ান্টিটি। টাইম এটাও আমার স্কেলার কোয়ান্টিটি। স্পিড স্কেলার কোয়ান্টিটি। ঠিক আছে, নাও ভেলোসিটি, ভেলোসিটি মানে গতিবেগ, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, দেখা যাচ্ছে তো? ডিসপ্লেসমেন্ট বাই টাইম, এই হচ্ছে আমার ভেলোসিটি। ওকে, নাও এক্ষেত্রে দেখো ডিসপ্লেসমেন্ট আমার কীরকম কোয়ান্টিটি? ভেক্টর কোয়ান্টিটি। টাইম স্কেলার, তাহলে এক্ষেত্রে ভেলোসিটিটা আমার কী হয়? ভেক্টর কোয়ান্টিটি। তো ডেফিনেটলি স্পিডের তাহলে কি থাকবে না? নো ডিরেকশন, তার ডিরেকশন প্রপার্টিটা নেই, বাট ভেলোসিটির ডিরেকশন প্রপার্টিটা আমার থাকবে। ঠিক আছে, একটা সিম্পল একটা এক্সাম্পল বলি। ধরো এই একটা সার্কুলার ট্র্যাক, যার ও হচ্ছে সেন্টার। এই সার্কুলার ট্র্যাকের সেন্টার হচ্ছে আমার কি? ও। এখন এই যে বৃত্তাকার পথটা, তার রেডিয়াস মনে করো আর। এ পয়েন্ট থেকে একজন লোক স্টার্ট করলো জার্নি, তাহলে ইনিশিয়াল পয়েন্ট কোনটা? এ। ঠিক আছে, এই পুরোটা ট্র্যাক ঘুরে আসতে আবার যখন এই পয়েন্টে আসলো তখন টাইম লাগলো টোটাল কত? টোটাল টাইম লাগলো টি। তাহলে সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো? তাহলে টোটাল ডিস্টেন্স কতটুকু ট্রাভেল করলো? টোটাল ডিস্টেন্স অর্থাৎ মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে? তার পরিধিটা সেটা কত হবে? 2πr, সার্কামফারেন্স অফ দ্য সার্কেল। ওকে, কত টাইম লেগেছে আমার? টাইম কত লাগলো? টি। তাহলে স্পিড কত হবে? স্পিড হবে
ডিস্টেন্স আপন টাইম, তাহলে 2πr/t। এই হচ্ছে আমার কি, এই হচ্ছে আমার স্পিড। বোঝা গেছে? নাও দিস ইজ দ্য স্পিড। এখন তোমাকে যদি বলে ভ্যালোসিটিটা কীভাবে বের করবো, নাও ইট ইজ দ্য স্পিড। ওকে, ভ্যালোসিটিটা কীভাবে বের করবো? ভ্যালোসিটি যখন বের করব তখন আমাকে ডিসপ্লেসমেন্ট দেখতে হবে। তো পার্টিকেলটা স্টার্ট করেছে কোন পয়েন্ট থেকে? এ পয়েন্ট থেকে। এই পয়েন্ট থেকে ধরো এভাবে অ্যান্টিক্লকওয়াইজ ঘুরে এসে আবার এই পয়েন্টে এসছে, তাহলে এটা ইনিশিয়াল পয়েন্ট, তাই তো? এ হচ্ছে আমার প্রারম্ভিক বিন্দু, ইনিশিয়াল পয়েন্ট। আবার এটাই আফটার টাইম টি কী হয়ে গেল? ফাইনাল পয়েন্ট। নাও এক্ষেত্রে ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট সেম পয়েন্ট হয়ে গেছে। যদি ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট সেম হয়, ফর দ্য এন্টায়ার জার্নি ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে আমার 0। তাহলে ভেলোসিটি কত হবে? ভেলোসিটি আমরা জানি ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে এখান থেকে গিয়ে আবার ব্যাক করে আগের জায়গায় চলে এসছে, তাহলে ডিসপ্লেসমেন্ট ইনিশিয়াল পয়েন্ট ফাইনাল পয়েন্ট সেম পয়েন্ট হয়ে গেছে, দুটোটা সেম পয়েন্ট হয়ে গেছে, কাজে ডিসপ্লেসমেন্ট 0। তাহলে ভেলোসিটি ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তো ভেলোসিটি যেহেতু আমার 0, টাইম লেগেছে t, কাজে ফাইনালি ভেলোসিটি আমার কী হয়ে যাবে? ভেলোসিটি হয়ে যাবে আমার 0। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে দেখো আমার স্পিড আছে কিন্তু ভেলোসিটি হয়ে গেল 0। তাহলে যখন কোনো পার্টিকেল এরকম সার্কুলার, মানে যেখান থেকে স্টার্ট করেছে আবার ব্যাক করে ওই জায়গায় চলে আসে, স্পিড থাকবে কিন্তু তার ভেলোসিটি কী হবে? 0 ভেলোসিটি হবে। বিকজ এক্ষেত্রে কোন জিনিসটা 0? এই যে ডিসপ্লেসমেন্টটা আমার 0 হয়ে গেছে এই কেসের জন্য। দ্যাটস ওয়াই এমন একটা এক্সাম্পল, যখন এখন যদি বলে যে তার মানে অপশান দিয়ে দিল যে স্পিড আর ভেলোসিটি কত হবে, তো স্পিড হবে 2πr/t, ভেলোসিটি হবে 0। ক্লিয়ার? ওকে, নাও আমরা এভারেজ ভেলোসিটিটা একটু দেখি। এভারেজ ভেলোসিটির অঙ্ক প্রত্যেকবারই আসে, এভারেজ ভেলোসিটি। ঠিক আছে? তাহলে এখন যেটা আমরা দেখব সেটা হচ্ছে এভারেজ ভেলোসিটি। এভারেজ ভেলোসিটি, নাও এভারেজ ভেলোসিটি মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স, সরি এভারেজ স্পিডটা দেখছি আগে। হ্যাঁ, এভারেজ স্পিড সেটা হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম কীভাবে হয় দেখব। টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম সেটা কিভাবে হচ্ছে? আমরা কনসিডার করি একটা পার্টিকেল এখান থেকে t1 টাইমে ডিস্টেন্স গেছে d1, এখান থেকে t2 টাইম লেগেছে, ডিস্টেন্স গেছে d2, আবার t3 টাইমে ডিস্টেন্স গেল এখানে, ফাইনালি যখন এখানে এসছে ডিস্টেন্স গেছে d4, টাইম লেগেছে t4। তোমাকে যদি বলে ফর দ্য এন্টায়ার জার্নি এভারেজ স্পিড কত হবে বের করো, তখন এক্ষেত্রে আমার এভারেজ স্পিড হবে টোটাল ডিস্টেন্স মানে d1 প্লাস d2 প্লাস d3 প্লাস d4। ঠিক আছে? আর টোটাল টাইম কত? t1 প্লাস t2 প্লাস t3 প্লাস t4। ঠিক আছে? যেহেতু এভারেজ স্পিড যদি এসআই ইউনিট বলে তাহলে হবে মিটার পার সেকেন্ড, স্পিডের ইউনিট। ওকে, এই হচ্ছে এভারেজ স্পিড। যদি এই সবটার জন্য তোমাকে বলে এভারেজ ভেলোসিটি কত হবে, ঠিক আছে? কী বের করতে হবে আমাকে? এভারেজ ভেলোসিটি। নাও সবটার জন্য আমার এভারেজ ভেলোসিটি হবে, এভারেজ ভেলোসিটি কত হবে সেটা? এটা হবে নেট ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে? ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে নেট ডিসপ্লেসমেন্ট কোন জায়গাটা দেখো, এই যে এই হচ্ছে নেট ডিসপ্লেসমেন্ট। তাহলে এখান থেকে এটা ডিস্টেন্স ধরে নাও কিছু একটা, ধরো d, আর এখান থেকে এখানে এই যে, তাহলে নেট ডিসপ্লেসমেন্ট হচ্ছে d, আর টোটাল টাইমটা আমার লাগলো কত? t1 প্লাস t2 প্লাস t3 প্লাস t4। তাহলে দিস ইজ দ্য এভারেজ ভেলোসিটি। ঠিক আছে? এখন কোনো কারণে সে যদি আবার ওর আগের পজিশনে চলে আসে, মনে করো এই আবার আগের পজিশনে চলে আসলো, তাহলে সেম পয়েন্ট থেকে ইনিশিয়াল পয়েন্ট ফাইনাল পয়েন্ট সেম, তখন এক্ষেত্রে এভারেজ ভেলোসিটিটা আমার 0 হওয়ার চান্স আছে যদি সে অরিজিনাল পজিশনে চলে আসে। ঠিক আছে? ওকে, এবার আমরা ডিসকাস করব তার
প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা আমরা কিভাবে করতে পারি, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা আমরা কিভাবে করব। দেখো, ধরো আমাকে দেওয়া আছে যে এক্স হচ্ছে একটা পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট। এক্স কি? এক্স হচ্ছে আমার পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? এক্সটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। নাও তাকে যদি তুমি একবার ডেরিভেটিভ করো, তার মানে ডিডিটি অফ এক্স, একবার ডেরিভেটিভ করলাম, তখন এটা হয়ে যাবে কি? এটা হয়ে যাবে আমার ভেলোসিটি। ডিসপ্লেসমেন্টকে একবার ডেরিভেটিভ করলে সেটা হয়ে যাবে ভেলোসিটি। এটাকে যদি আরেকবার ডেরিভেটিভ করো তখন কত হবে? d2x বাই dt2, এটা হয়ে যাবে তোমার অ্যাক্সিলারেশন বা অ্যাক্সিলারেশন, যাই বলো, অ্যাক্সিলারেশন, ঠিক আছে? ওকে, নাও ডিসপ্লেসমেন্টকে যদি আমি একবার ডেরিভেটিভ করি কি আসে? ভেলোসিটি। ভেলোসিটিকে আবার একবার ডেরিভেটিভ করি আসে অ্যাক্সিলারেশন। তার মানে আমার ডিসপ্লেসমেন্টকে যদি আমি দুইবার ডেরিভেটিভ করি, 2 টাইমস ডেরিভেটিভ করি, এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, তখন কি হচ্ছে? আমার অ্যাক্সিলারেশন চলে আসবে। ক্লিয়ার? উল্টাভাবে বললে অ্যাক্সিলারেশনকে যদি আমি একবার ইন্টিগ্রেশন করি কি পাবো? ভেলোসিটি পাবো। ভেলোসিটিকে যদি আরেকবার ইন্টিগ্রেশন করি কি পাবো? ডিসপ্লেসমেন্ট পাবো। তার মানে অ্যাক্সিলারেশনকে আমার দুইবার ইন্টিগ্রেশন করলে, ডাবল ইন্টিগ্রেশন করলে আমি ডিসপ্লেসমেন্ট পেয়ে যাব। ক্লিয়ার? এই প্রবলেমগুলো আমরা মানে আস্তে আস্তে প্র্যাকটিস করব। ওকে, আচ্ছা, নাও এক্ষেত্রে আমার যে ফর্মুলাগুলো বেশি কাজে লাগে, ঠিক আছে, যে ফর্মুলাগুলো আমার বেশি কাজে লাগে এগুলো আমরা একটু ডিসকাস করে নিই, যাতে যখন আমরা প্রবলেম সলভ করতে যাব তখন যাতে অসুবিধা না হয়। প্রবলেমগুলো কি? প্রবলেমগুলো থাকবে, ধরো তোমাকে ডিসপ্লেসমেন্টের একটা ইকুয়েশন দিয়ে দেবে, হ্যাঁ, তারপর বলবে যে টি টাইমে অ্যাক্সিলারেশন কত, বা এমন ভেলোসিটি যখন 0 হবে ওই সময় অ্যাক্সিলারেশন কত, এরকম বিভিন্ন ধরনের প্রবলেম আমরা অলরেডি করব। নাও এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, এক্স ডিসপ্লেসমেন্ট যদি হয় এবং ডিসপ্লেসমেন্টটা যদি আমার টাইমের ফাংশন হয়, তখন তার dx বাই dt করব, তখন এটা আমার চলে আসবে ভেলোসিটি, প্রোভাইডেড এক্সটা কি? এক্সটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট। ক্লিয়ার? এখন কোনো সময় যদি ধরো দেওয়া আছে যে এক্সটা টি এর ফাংশন হিসেবে দেওয়া নেই, তখন কিন্তু আমি dx বাই dt ডাইরেক্টলি করতে পারবো না। তখন কি? আমাকে চেইন রুলের হেল্প নিতে হবে। ফর এক্সাম্পল, চেইন রুলটা কি? ধরো dx বাই dy এরকম আছে, এটাকে আমরা dx বাই dt ইন্টু dt বাই dy এরকম বলতে পারি। মানে অ্যাজ ইফ, এ দেখো dt dt যদি ক্যান্সেল হয়, অ্যাকচুয়ালি এরকমভাবে ক্যান্সেল করাটা ঠিক না, যদি এরকম ফর্মে লিখতে পারি, অ্যাজ ইফ আমরা বোঝার জন্য বলতে পারি যে এটা নিচে ছিল dt, উপরে ছিল dt, তাহলে dx dt আগের মতো সেম আছে, এটাকে আমরা এক্সপ্যান্ড করতে পারি। নাও দিস টাইপ অফ ফর্মুলা ইজ নোন এজ চেইন রুল ইন ডিফারেন্সিয়াল ইকুয়েশনস বা ডিফারেন্সিয়াল ফাংশনস, যখন আমরা এগুলো করব। ওকে, আচ্ছা, এই গেল আমার সিস্টেম। আরেকটা জিনিস, কখনো যদি আমার এক্স ডট দেওয়া থাকে, সেটা হবে, এটার মানে কি? এক্স ডট মানে হচ্ছে টাইমের রেসপেক্টে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন, এক্স ডাবল ডট মানে হচ্ছে d2x বাই dt, ঠিক আছে? মনে থাকবে এটা, এক্স ডাবল ডট মানে হচ্ছে d2x বাই dt2। ওকে, তাহলে এভাবে আমরা নেক্সট মানে প্রবলেমগুলো যখন সলভ করব আমরা এভাবে প্রসিড করব। ওকে, নাও আর কি কি কাজে লাগবে? কিছু ফর্মুলা আমাকে কাজে লাগবে, আমাকে কিছু ফর্মুলা কাজে লাগবে। এগুলো হচ্ছে ইকুয়েশন অফ মোশন, ইকুয়েশনস অফ মোশন, ইকুয়েশনস অফ মোশনস কি কি? প্রথম যে ফর্মুলাটা আমার কাজে লাগে সেটা হচ্ছে v ইকুয়াল টু u প্লাস at। এখানে v কি? ফাইনাল স্পিড বা ভেলোসিটি বলো, u হচ্ছে ইনিশিয়াল স্পিড, a হচ্ছে অ্যাক্সিলারেশন, t হচ্ছে টাইম। সেকেন্ড ফর্মুলা অলরেডি জানো এগুলো, v স্কোয়ার ইকুয়াল টু u স্কোয়ার প্লাস 2as। v কি? ফাইনাল স্পিড, u কি? ইনিশিয়াল স্পিড, a কি? অ্যাক্সিলারেশন, আর এসটা কি? এসটা হচ্ছে আমার ডিস্টেন্স। নাও আরেকটা ফর্মুলা আছে, s ইকুয়াল টু ut
প্লাস হাফ এটি স্কোয়ার। এস কি ডিস্টেন্স, ইউটা কি ইনিশিয়াল স্পিড, টি হচ্ছে টাইম, হাফ তো কনস্ট্যান্ট, এ হচ্ছে অ্যাক্সিলারেশন, টি হচ্ছে টাইম। আর একটা ফাইনাল যেটা হচ্ছে এস nth সেকেন্ডে সে কতটুকু ডিস্টেন্স যায়, ইউ প্লাস হাফ এ 2n মাইনাস 1, nth সেকেন্ডে সে কতটুকু ডিস্টেন্স যায়। ওকে, এই হলো আমার ইকুয়েশনস অফ মোশন। এখন কখনো যদি তোমাকে বলে দেয় যে স্টার্টিং ফ্রম রেস্ট, কোনো প্রবলেম যদি বলে দেয় যে স্টার্টিং ফ্রম রেস্ট, এই কথাটা যদি বলা থাকে তাহলে তুমি ইউ ইকুয়ালস টু কত পুট করবে, 0। তখন ইকুয়েশন অফ মোশন চেঞ্জ হয়ে যাবে। কীরকমভাবে, ইকুয়েশন মোশন হয়ে যাবে ভি ইকুয়াল টু 0 হয়ে যাবে। এটা সিম্পলি কত হবে, এটি ভি স্কোয়ার ইকুয়াল টু 0 হয়ে যাবে, ইউটা তখন হবে 2as স্টার্টিং ফ্রম রেস্ট বলে দিলে, এস ইকুয়াল টু কত হয়ে যাবে, সিম্পলি আমার হাফ এ টি স্কোয়ার, আর এস nth এটা হয়ে যাবে হাফ এ 2n মাইনাস 1। ঠিক আছে, এখানে ইউ 0 বসিয়ে দেবো যদি আমাকে বলে দেয় স্টার্টিং ফ্রম রেস্ট। ওকে, দ্যাট মিনস স্টার্টিং ফ্রম রেস্ট এই কথাটা বলে দিলে এটা মানে রেস্ট অবস্থা থেকে স্টার্ট করছে, তো কাজে ইউ এই টার্মসগুলো আমার 0 হয়ে যাবে। ওকে, আরেকটা জিনিস, কোনো বডি যদি উপর থেকে নিচের দিকে পড়ে, ধরো এই একটা বডি ছিল, আমার একটা বল, এই হচ্ছে আমার গ্রাউন্ড, বডিটা যদি উপর থেকে নিচের দিকে পড়ে তাহলে উইথ দ্য গ্র্যাভিটি পড়ছে, তখন জিকে আমরা ধরবো প্লাস জি। আর যদি বলটা নিচ থেকে উপরের দিকে ওঠে, এগেইনস্ট গ্র্যাভিটি, তখন আমরা অ্যাক্সিলারেশন ধরবো মাইনাস জি। এই জিনিসটা আমার কাজে লাগবে। ওকে, আচ্ছা, তাহলে স্টার্টিং ফ্রম রেস্ট। আরেকটা হচ্ছে ফ্রি ফল মানে কোনো একটা বডি, ফল মানে তো উপর থেকে পড়ছে ডেফিনেটলি, যদি উপর থেকে নিচের দিকে পড়ে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ গ্র্যাভিটি এলোন, অন্য কিছু না, শুধু গ্র্যাভিটির টানে, তখনও আমার ইউ 0 হয়ে যাবে। ঠিক আছে, ইউ 0 হয়ে যাবে। আর ফ্রি ফলের ক্ষেত্রে অ্যাক্সিলারেশনটা কী হয়ে যাবে, এ ইকুয়াল টু, যখন উপর থেকে নিচের দিকে পড়ছে তখন অ্যাক্সিলারেশন এ ইকুয়াল টু কত হবে আমার প্লাস জি। ঠিক আছে, তাহলে ফ্রি ফলের সময় এই কথাটা মনে রাখবে, ফ্রি ফল মানে কি, ফলিং আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ গ্র্যাভিটি, আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ গ্র্যাভিটির ইনফ্লুয়েন্সে যখন নিচের দিকে পড়বে তখন অ্যাক্সিলারেশন কত হয়ে যাবে, অ্যাক্সিলারেশনটা হয়ে যাবে আমার জি। ঠিক আছে, অ্যাক্সিলারেশন জি, আর ইউটা কত হয়ে যায়, ইউ ইকুয়ালস টু 0, কারণ জাস্ট ছেড়ে দিয়েছো, ড্রপ করে পড়ছে। ওকে, তাহলে এই হচ্ছে মেইনলি আমার এই ফর্মুলাগুলোই কাজে লাগবে। এই ফর্মুলাগুলো কাজে লাগবে। আর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যখন আমরা করব তখন এটার জন্য আমরা আলাদাভাবে দেখিয়ে দেবো, ঠিক আছে, যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যেমন এরিয়া আন্ডার দ্য কার্ভ আমরা কীভাবে বের করি, এটার জন্য আমরা একটা সেপারেট ক্লাস নেব। দেন আর কি আছে, তারপর ধরো বলতে পারে যে স্লোপ কত, যেমন ভেলোসিটি টাইম গ্রাফে স্লোপ কী দেয়, তোমাকে অ্যাক্সিলারেশন দেয়, হ্যাঁ, তারপর তার এরিয়া কীভাবে বের করতে হয়, এই ক্লাসগুলো আমরা সেপারেটলি একটা ক্লাস করব। তাহলে আজকে যেগুলো ডিসকাস করেছি এগুলোর উপর বেস করে আমরা নেক্সট ক্লাসগুলোতে প্র্যাকটিক্যাল প্রবলেম বেস কিছু এমসিকিউ সলভ করব। ঠিক আছে, যেগুলো প্রিভিয়াস ইয়ার এসছে বা খুব ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টারের উপর বেস করে, তারপর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন রিলেটেড কিছু প্রবলেম সলভ করব। ঠিক আছে, তাহলে এখন থেকে আমরা ইউনিট 2টা কন্টিনিউ করব, আর এগুলো শেষ হয়ে গেলে দেন আমরা ফিজিক্স পার্টটা যখন শেষ হয়ে যাবে দেন আমরা আস্তে আস্তে কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স এগুলো স্টার্ট করার চেষ্টা করব। ঠিক আছে, ওকে, ভালো থেকো, কিপ লার্নিং।